আসসালামু আলাইকুম। বাড়ি থেকে পালানোর ১০ বছর পর বাবার মৃত্যুর সংবাদ শুনে স্ত্রী সমেত বাড়িতে ফিরে আসে ইয়ামিন। তবে সে তো জানতই না যে তার বাবার বাড়ি এখন শুধুমাত্র বাড়ি নেই, বরং সেটা পরিণত হয়েছে জিনদের আস্তানায়। তাও আবার এমন জিন যারা কিনা যে কোনো সময়ে যে কারো রূপ নিতে পারে। জিনের এই মায়াজাল থেকে ইয়ামিন এবং তার স্ত্রী বেঁচে ফিরতে পারবে তো? জানতে হলে দেখতে হবে আজকের এই ইন্দোনেশিয়ান মুভির গল্পটি, যার নাম ওয়ারোকা কুতুকান ইলমু হিতাম। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা এনাম নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা তার বাবার লাশ সামনে নিয়ে বসেছিল। তার সাথে ছিল তার দাদি। তার বাবা অল্প কিছু সময় আগেই মারা গিয়েছে। দিদা এনামকে জিজ্ঞাসা করে যে সে গ্রামবাসীদের কাছে এই খবর দিয়েছে কিনা। এনাম বলে গ্রামের সবাই এই খবর জানলেও তার কেউই তাকে সহানুভূতি জানাতে আসেনি। আমরা বুঝতে পারি অনেক দিন ধরে এনামের বাবা রোগে ভুগছিল। অবশেষে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এনামের দিদা বলে আর কেউই না থাকলেও তার দিদা তার সাথে আছে, সে যেন ভয় না পায়। ওই সময় আমরা তাদের ঘরে বাতি ফ্লিকার করতে দেখতে পাই, যা দেখে এনাম তার বাবার দিকে তাকায় এবং জিজ্ঞাসা করে সে কি তাহলে এবার সত্যি সত্যিই মারা গিয়েছে। এই বলে সে তার বাবার মুখের ওপর থেকে চাদরটি সরায়। তখনই তার বাবার লাশ উঠে বসে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা একজন মেয়েকে একটি ঘরে ঢুকতে দেখতে পাই। অন্ধকারে ঘরে মেয়েটি একা একা হেঁটে একটি দরজার সামনে যায়। দরজাটা খুলতেই হঠাৎ করে মেয়েটির সামনে অশরীরী এক ছায়ামূর্তি চলে আসে। এতে করে মেয়েটি ভীষণভাবে চমকে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়। মেয়েটি এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখছিল। ওই সময় দরজায় শব্দ হয়। একটা অপরিচিত লোক তাকে জিজ্ঞাসা করে এটি ইয়ামিনের বাড়ি কিনা। মেয়েটি বলে এটি ইয়ামিনের বাড়ি এবং সে হলো ইয়ামিনের স্ত্রী। লোকটি আবারও জিজ্ঞাসা করে যে এটাই আসলেই ইয়ামিনের বাড়ি কিনা। ইয়ামিনের স্ত্রী দেলা বলে যে এটি ইয়ামিনেরই বাড়ি এবং সে এখন বাড়িতে নেই। লোকটি তখন বলে ইয়ামিনের বাবার অবস্থা বেশ খারাপ, ইয়ামিন যেন দ্রুত বাড়িতে যায়, তার হাতে বেশি সময় নেই। সে হয়তোবা শেষবারের মতো তার বাবাকে দেখতে পারবে। অপরিচিত এই লোকের মুখে এমন কথা শুনে মেয়েটি বেশ অবাক হয়। সে ইয়ামিনকে জানাবে বলে দরজাটি বন্ধ করে দিচ্ছিল, তখনই ঘরের ভেতরে ইয়ামিন ঢোকে। দিলা ইয়ামিনকে দেখে আরও বেশি অবাক হয়ে যায়, কেননা এই মাত্রই তো ঘরের বাইরে ওই লোকটি ছিল। তাই তো সে ইয়ামিনকে জিজ্ঞাসা করে যে সে বাইরে থাকা ওই লোকটিকে দেখেছে কিনা। তবে ইয়ামিন কাউকেই দেখেনি। দিলা এতে করে আরও বেশি অবাক হয়। মাত্রই তো লোকটি বাইরেই ছিল, অথচ ইয়ামিন তাকে দেখেনি। এত দ্রুত লোকটি কোথায় গেল আর কি করেই বা গেল। এবার আমরা ইনাম এবং একজন লোককে পুলিশ স্টেশনে দেখতে পাই। এই লোকটি ইনামদের এলাকার ইমাম। ইমাম সাহেব বলে যে সে ইনামকে একাই বসে থাকতে দেখেছিল, তার সামনে কোনো লাশ ছিল না। পুলিশ এবার অবাক হয়ে জিজ্ঞাসা করে লাশ কিভাবে উধাও হয়ে গেল, আর তারা এতদিন পরেও বা কেন এলো। ইমাম বলে কারণ এনামের বাবা রিয়ান এর আগেও মারা গিয়েছে এবং আবারও ফিরে এসেছে, তাই তারা ভেবেছিল এবারও মারা যাওয়ার পর হয়তোবা সে ফিরে আসবে। পুলিশ এসব শুনে অবাক হয়ে যায়, তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই তো তারা বলে যে রিয়ান যদি আবারও ফিরে আসে তাহলে যেন তারা তাদেরকে জানায়। পুলিশ এবার জিজ্ঞাসা করে যে রিয়ানের আর কোনো সন্তান আছে কিনা। ইমাম সাহেব বলে তার একটি ছেলে আছে। আমরা বুঝতে পারি এই ছেলেই হলো ইয়ামিন। দৃশ্য অতীতে যায় এবং আমরা দেখতে পাই এনাম তার দাদির সাথে কথা বলছিল। দাদি আসলে বেঁচে নেই এবং তাকে শুধুমাত্র এনামই দেখতে পেত, আর কেউই দেখতে পেত না। তার দাদি এখানে তাকে বলে নিচে যায়। হঠাৎ তখন নিচে কিছু একটা পড়ে ভাঙার শব্দ শুনতে পায় এনাম। তাই সে বেশ চিন্তিত হয়ে পড়ে। তাই তো দাদিকে ডাকতে ডাকতে সে নিচে যায়। নিচে একটি বিশেষ ঘর থেকে কিছু আওয়াজ আসছিল। এই ঘরটি ছিল তার বাবার। সেই ঘরের দরজা খুলতেই সে দেখতে পায় বিছানার ওপর তার বাবা গিয়ে শুচ্ছে এবং তার পাশে দাঁড়িয়ে আছে এক সাদা পোশাক পরা মহিলা, যার চেহারা দেখা যাচ্ছে না। এনাম ভয়ে ভয়ে আস্তে আস্তে তার কাছে এগিয়ে যায়। হঠাৎ সে ফিরে তাকায়। তার এই ভয়ঙ্কর রূপ দেখে এনাম এতটা ভয় পেয়ে যায় যে সে ছুটে বাইরে চলে আসে।
সে বাইরে গিয়ে মসজিদে ইমাম এবং গ্রামের কয়েকজনকে ডেকে আনে। ইমাম বলে তাদের আজ রাতে এখানেই থাকতে হবে। আর এরপর রিয়ানের লাশকে গোসল করানো হয় এবং দাফন করার জন্য তার লাশকে প্রস্তুতি করা হয়। এদিকে ওই রাতে দিলা ইয়ামিনের সাথে বেশ রাগারাগি করে, কারণ দিলাকে ইয়ামিন মিথ্যা বলেছিল। দিলা সবসময় জানতো ইয়ামিনের বাবা মারা গিয়েছে। দিলা জিজ্ঞাসা করে তার বাবা বেঁচে আছে, আর এটা ইয়ামিন এখনো তাকে বলেনি। কেন সে তাকে এত বড় মিথ্যা বলল? এটা করার কি দরকার ছিল? ইয়ামিন বলে তার এই ব্যাপারটা লুকানোর পেছনে একটি কারণ ছিল, তবে ওই কারণটা কি তা সে বলে না। দিলা বুঝতে পারে না যে কোন কারণে কেউ নিজের বাবাকে মৃত বলতে পারে। এই সময় ইয়ামিনের কাছে কল আসে এবং সে জানতে পারে তার বাবা মারা গিয়েছে। যা শুনে এবার দিলা তাকে জোর করতে থাকে গ্রামে যাওয়ার জন্য, যদিও ইয়ামিন এখনো পর্যন্ত গ্রামে ফিরে যেতে চাইছিল না। তবে দিলার জোর করাই বাধ্য হয়ে তারা দুজন গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার সময় চোখ লেগে যায়। দিলা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যেখানে সে দেখছিল তারই লাশকে গোসল করানো হচ্ছে এবং জানাজারের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে দিলা চমকে ওঠে। ওই সময় গাড়ির রেডিওতে অতি প্রাকৃতিক বিষয় নিয়ে আলাপ হচ্ছিল। এখানে একজন লোকের কথা বলা হয় যে কিনা ভেষজ ওষুধ নিয়ে এবং অতি প্রাকৃতিক জিনিস নিয়ে গবেষণা করে। এই সব কিছু শুনে দিলা রেডিওটি বন্ধ করে দেয়। এক সময় তারা গ্রামে পৌঁছায়। ওই সময় রিয়ানের লাশ খাটিয়ায় তুলে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তখন দূরে আরও কিছু মহিলার সাথে দাঁড়িয়েছিল এনাম। বাবার খাটিয়া শুনে ইয়ামিন গাড়ি থেকে নামে, সেই সাথে দেলাও। দেলাকে দেখা মাত্রই অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে এনাম। সাথে সাথে আমরা দেখতে পাই রিয়ানের কফিনে কিছু একটা হচ্ছে। তার কফিনে উৎপাত বেড়ে তখনই তার লাশে আগুন ধরে যায়। সবাই এতে করে ভীষণ ভয় পেয়ে যায়। কেউ বুঝতে পারে না যে এখানে কি করে এই কাণ্ড ঘটল। এনাম তখনও দূরে দাঁড়িয়ে ইয়ামিনের দিকেই তাকিয়েছিল। এখন ওই রাতে আমরা ইমাম সাহেব এবং গ্রামের আরও দুজনকে গাড়িতে করে ফিরতে দেখতে পাই। ইমাম সাহেব স্বস্তির সাথে বলে অবশেষে ঠিকঠাকভাবে কার্য সমাধান হলো। এখন তাহলিল অর্থাৎ রিয়ানের জন্য দোয়া খায়ের অনুষ্ঠান করতে হবে। গ্রামের মসজিদে বড় করে এই অনুষ্ঠান করা হবে। গ্রামের একজন লোক জিজ্ঞাসা করে রিয়ান আবারও ফিরে আসবে কিনা। ইমাম সাহেব বলে ডাক্তার নিশ্চিত করেছে রিয়ান মারা গিয়েছে, আর তারা নিজেরাই রিয়ানকে কবর দিয়ে এসেছে। আরও একটি কারণ রয়েছে, মৃত্যুর কিছুদিন আগে রিয়ান ইমাম সাহেবের কাছে গিয়েছিল এবং ইমাম সাহেবকে বলেছিল যে সে মারা গেলে সবার আগে ইমাম সাহেব খবর পাবে, আর এবার সে নিশ্চিত মারা যাবে, তাও আবার 33 দিনের ভেতরেই। তার মৃত্যুর কিছু সাইন ইমাম সাহেব নিজেই তার চেহারায় দেখতে পাবে। সেই সাইনগুলো দেখলেই যেন ইমাম সাহেব তাকে দাফন করার ব্যবস্থা করে। রিয়ানের কাছ থেকে আগেভাগে এটা জানার কারণে ইমাম সাহেব নিশ্চিতভাবে বলতে পারছে যে এবার রিয়ান মারা গিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই দেলাকে নিয়ে বহুদিন পর ইয়ামিন তার বাবার বাড়িতে এসেছে। তারা বাড়িটি ঘুরে ঘুরে দেখছিল। তারা খাবার ঘরের সামনে আসাতেই এনাম বলে এই চেয়ারে বসে তার বাবা খাবার খেত। এই ব্যাপারে ইয়ামিনের কিছু মনে আছে কিনা। ইয়ামিন বলে তার সব মনে আছে। তখন এনাম বলে যে মৃত্যুর কিছুদিন আগে তাদের বাবার সাথে বেশ অদ্ভুত সব ঘটনা ঘটত। তার বাবা প্রায়ই একা একা কথা বলতো। সে তাদের ভাষায় নয়, বরং অন্য কোনো ভাষায় কথা বলতো। সে প্রায়ই বলতো বাড়ির বাইরে সে এক মহিলাকে দেখতে পায়, যদিও তারা কাউকেই দেখতে পেত না। হঠাৎ করে এনাম তখন নিজে অদ্ভুত এক ভাষায় অদ্ভুত কণ্ঠে বলে ওঠে তার বাবা বলতো এখানে সে কেন এসেছে। তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, সে যেন দূরে চলে যায়, তাকে আর কোনো প্রয়োজন নেই। তাকে এইভাবে কথা বলতে দেখে দেলা এবং ইয়ামিন দুজনেই অবাক হয়ে যায়। তখন ইয়ামিন বলে এনামের কাছে তার একটি প্রশ্ন আছে। এনাম বলে সে জানে ইয়ামিন তাকে কি প্রশ্ন করবে। সে নিশ্চয়ই জানতে চায় এনাম আসলে কে, তার পরিচয় কি, সে এখানে কবে এসেছে। এটা শুনে আমরাও অবাক হয়ে যাই, কারণ এনাম এবং ইয়ামিন যদি ভাই বোন হয় তাহলে ইয়ামিন কেন এনামকে চেনে না। তখন এনাম জানায় সে একটি এতিম মেয়ে, যে কিনা 10 বছর আগে তার দাদি মারা যাওয়ার পর এই পৃথিবীতে একেবারেই একা হয়ে গিয়েছিল। তখন তাকে রিয়ান দত্তক নেয়। দৃশ্য চলে যায় 10 বছর আগে। আমরা এনামের দাদির জন্য দোয়া মাহফিলের অনুষ্ঠান দেখতে পাই, যেখানে এনাম খুবই কান্না করেছিল। দোয়া মাহফিল শেষ হলে সেখানে পৌঁছায় রিয়ান।
সেখানে সে পৌঁছে ইমাম সাহেবকে বলে যেহেতু এনামের দেখাশোনা করার মতো কেউই নেই, তাই সে ইনামকে তার সাথে রাখতে চায়। অর্ধাংশে ইনামকে নিজের মেয়ে হিসেবে দত্তক নিতে চায়। দৃশ্য চলে আসে বর্তমানে। দিলা অবাক হয়ে ইয়ামিনকে জিজ্ঞাসা করে, তার মানে কি সে 10 বছর ধরে এই বাড়িতে আসেনি? সে নিজের বাবার সাথেও দেখা করেনি? ইয়ামিন তাকে শান্ত হতে বলে এবং বলে পরবর্তীতে সে তাকে সব কিছু খুলে বলবে। এনাম দুজনকে বিশ্রাম নেওয়ার জন্য তাদের ঘরের দিকে নিয়ে যায়। ওই সময় তাদের পেছনে আমরা ওই সাদা পোশাক পরা মেয়েটিকে দেখতে পাই। ওপরে ইয়ামিনের ঘরের সামনে গিয়ে এনাম বলে রিয়ান ইয়ামিনের এই ঘরে তালা দিয়ে রাখতো, কাউকে সে ঘরে যেতে দিত না। সে সবসময় ইয়ামিনের কথাই বলতো। তার বাবা তাকে অনেক বেশি মিস করত, অনেক বেশি ভালোবাসতো। তাদের এই কথার মাঝেই দিলা ইয়ামিনকে দেওয়ালে টাঙানো একটি ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, এই লোকটি কে? ইয়ামিন বলে যে এটা তার বাবা। তখন দিলা অবাক হয়ে যায়, কেননা সেদিন তার বাবার অসুস্থতার খবর নিয়ে এই লোকটি তার দরজায় এসেছিল। ইয়ামিনের মতে এটা অসম্ভব, এটা কিভাবে হবে, কেননা এই লোকটি তো তার বাবা, সে কি করে সেখানে যাবে? এনাম তাদের কথাবার্তার মাঝেই বাচ্চাদের এবং বলে এটা কোনো ব্যাপার না। এরপর এনাম ইয়ামিনের হাতে তাদের ঘরের চাবি দেয় এবং বিশ্রাম নিতে বলে। চাবি দেওয়ার সময় এনাম অদ্ভুত ভঙ্গিতে ইয়ামিনকে স্পর্শ করে, যা দিলার ভালো লাগে না। এরপর ইয়ামিন তার ঘরের তালা খোলে এবং ভেতরে প্রবেশ করে। বহু বছর পর নিজের ঘরে ঢুকে তার ভীষণ ভালো লাগে। সে তার এবং তার বাবার ছবি নেয় এবং দিলাকে দেখায়। এটা তার যখন 10 বছর বয়স ছিল তখনকার ছবি। দিলার মাথা থেকে তখনও তার বাবার ব্যাপারটা যাচ্ছিল না। সে বলে সে নিশ্চিত ছবির ওই লোকটি সেদিন তার বাড়িতে এসেছিল। ইয়ামিন বলে এটা কোনোভাবেই সম্ভব নয়, তার বাবা তখন খুব অসুস্থ ছিল, সে তাদের বাড়িতে যেতেই পারবে না। ইয়ামিন বলে সে হয়তোবা কোনো স্বপ্ন দেখেছে, এমনিতেই তার অদ্ভুত ধরনের স্বপ্ন দেখার অভ্যাস আছে। তবে দিলা তা মানতে নারাজ। তার ধারণা কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই আছে। তাই সে জিজ্ঞাসা করে যে তার বাবা আসলে কে। ইয়ামিন তার এই প্রশ্ন এড়িয়ে গিয়ে বলে এখন সে যেন বিশ্রাম নেয়, কাল তারা এই ব্যাপারে কথা বলবে। দিলা এবং ইয়ামিন শুয়ে পড়ে। অন্যদিকে এনামও ঘুমিয়ে পড়েছিল। সে ঘুমিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে আদিবাসীদের পোশাক পরে অদ্ভুত সব কস্টিউম নিয়ে গানের তালে তালে নাচছিল সে। সে এই স্বপ্ন দেখে চমকে ওঠে এবং তার ঘুম ভেঙে যায়। সে কেন যেন বেশ ভয় পাচ্ছিল। এদিকে পাশের ঘরে ঘুমিয়ে থাকা দেলা ঘুরে শুতে গিয়ে হঠাৎ করেই দেখতে পাই ইয়ামিনের জায়গায় তার সাথে শুয়ে আছে এক ভয়ঙ্কর কিছু, যা দেখে সে ভীষণ চমকে ওঠে। পরে ভালো করে তাকাতেই সে দেখতে পায় এটা তো ইয়ামিনই। ফলে সে বুঝতে পারে যে হয়তোবা সে ভুল দেখেছে। তাই সে উঠে বসে এবং নিজেকে নিজেই শান্ত করার চেষ্টা করে। তখনই তার ঘরের দরজা জানালা একা একা খুলে যায়। সে দ্বিতীয় দফা আবারও চমকে ওঠে। ঘরে প্রচণ্ড হাওয়া বইতে থাকে। দিলা উঠে তার এবং ঘরের জানালা বন্ধ করার জন্য সেদিকে এগিয়ে যায়। তখনই সে জানালা দিয়ে দূরে সাদা পোশাক পরা একজন মেয়েকে দেখতে পায়। এই মেয়েটি হঠাৎ করে তার খুব সামনে চলে আসে, যা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। তখনই তার পেছনে চলে আসে ইয়ামিন। সে ইয়ামিনকে জড়িয়ে ধরে এবং ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ভোরের আলো ফুটতেই ইয়ামিন অতীতের কথা ভাবছিল। তার মনে পড়ে যায় যে এক রাতে তার বাবা তাকে বড় একটি পাত্র দেখিয়ে বলেছিল যে সে যেন পাত্রের মুখটি না খোলে। তার কাছে বার্তা এসেছে রাত পর্যন্ত অপেক্ষা করার, ওই রাত পর্যন্ত যখন রাতের রং পরিবর্তন হয়ে যাবে। বাবার এই অদ্ভুত কথার মানে সে না তখন বুঝেছিল, না সে এখন ভেবেও এর কোনো অর্থ খুঁজে পাচ্ছে। এখন সে ঘরে ফিরেই দেখতে পাই দিলা তার জিনিসপত্র গুছিয়ে নিয়েছে। দিলা তাকে বলে যে সে এই বাড়িতে আর একদমই থাকতে চায় না। এই বাড়িটি খুবই অদ্ভুত। ইয়ামিন তাকে বলে তার বাবার শেষ সম্মানের অনুষ্ঠান পর্যন্ত তাদের থাকা উচিত। এছাড়া দিলাই তো তাকে এখানে নিয়ে এসেছিল, তাহলে এখন কেন সে এখানে থাকতে চায় না? দিলা বলে সে এত কিছু বলতে পারবে না, সে বাড়িতে ফিরে তাকে সব কিছু জানাবে। আপাতত তার মতে এখনই তাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। তবে ইয়ামিন এ কথাই রাজি হতে চাইছিল না। তাই দিলা বলে যে ইয়ামিন না যেতে চাইলেও সে একাই চলে যাবে। এই কথা বলে সে বেরিয়ে পড়ে। তখন ইয়ামিন তার পিছু পিছু যায়, বলে অন্ততপক্ষে কি হয়েছে সেটা যেন দিলা তাকে বলে। দিলা তখনও বলছিল যে সে বাড়ি ফিরেই সবকিছু বলবে।
এমন সময় তার চোখ যায় এনামের দিকে, যে কিনা দূর থেকে কিছু একটা নিয়ে আসছিল। তাকে দেখে দিলার মুখ বিতৃষ্ণায় ভরে যায়। তখনই বলা নেই পাওয়া নেই, হঠাৎ করেই তাদের গাড়ির কাঁচটা ফেটে চৌচির হয়ে যায়। এর কারণ তারা কেউই বুঝতে পারে না। এমন সময় এনাম তাদের সামনে আসে এবং বেশ হাসি মুখে বলে যে এখানে আশেপাশে গাড়ির কাজ ঠিক করার কোনো জায়গা নেই। তার হাতে আমরা কিছু গাছের পাতা দেখতে পাই। এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সে জানায় যে এই গাছের পাতাগুলো তাকে গ্রামেরই একজন মহিলা লিজা দিয়েছে। এই কথা বলে সে হাসি মুখে ঘরের ভেতরে ঢুকে যায়। দিলা এতে করে প্রচণ্ড বিরক্ত হয়ে এবং বাধ্য হয়ে আবারও ঘরে চলে আসে। এরাম তখন তাদের পেছনে পেছনে যায় এবং হঠাৎ করে ব্যাগ নেওয়ার নাম করে ইয়ামিন তার হাতে স্পর্শ করে। ব্যাপারটা এবারও দিলার চোখ এড়ায় না। এবার ইয়ামিনেরও এই ব্যাপারটা ভালো লাগে না। অস্বস্তি এড়াতে সে এনামকে জিজ্ঞাসা করে যে তার বাবার গাড়িটি কোথায়। এনাম বলে সে জানে না। আর এরপর সে বলে যে তাদের চিন্তা করার কিছুই নেই, আর একদিন পর তারা এখান থেকে চলে যেতে পারবে। ইয়ামিন তার কথার জবাবে কিছুই বলে না, শুধু বলে ঠিক আছে। এখন এনাম সেখান থেকে যেতেই দিলা বলে এই মেয়েটি খুবই অদ্ভুত। ইয়ামিন তার কথায় কোনো পাত্তা দেয় না, বরং বলে সে তার বাবা সম্পর্কে কিছু বলতে চায়। দিলা যেন মন দিয়ে শোনে। তার বাবা আসলে একজন কবিরাজ ছিল, যে কালো জাদুর চর্চা করত। যদিও সে ভালো কাজে মানুষকে সাহায্য করত, সেই সাথে মন্দ কাজেও। গ্রামের অনেক মহিলারা তার কালো জাদুর মাধ্যমে নিজের সৌন্দর্য বাড়িয়েছে। অনেকে তো আবার নিজেদের স্বামীকে নিজেদের দিকে আকৃষ্ট করতে চাইতো। হয়তোবা কারো সন্তান হচ্ছে না, কেউ বা ব্যবসায় উন্নতি চাইতো। এই সব কিছুতেই সে তাদেরকে সাহায্য করত। ধীরে ধীরে রিয়ান জিনে ধরা মানুষদেরও চিকিৎসা করতে শুরু করে। এসব কিছু শুনে দিলা ইয়ামিনের হাত ধরে এবং বলে সে এখন বুঝতে পারছে ইয়ামিন কেন তার বাবার সম্পর্কে কিছু বলতে চাইতো না, কেন সে তার বাবার সাথে সম্পর্ক রাখেনি। অন্যদিকে এনাম যায় উপরে ইয়ামিনদের ব্যাগ রাখতে। তখন সে রিয়ানের ঘর থেকে শব্দ শুনতে পায়। দরজা খুলতেই সে রিয়ানকে দেখতে পায়, যে কিনা আদিবাসীদের ওই অদ্ভুত কস্টিউম নিয়ে অদ্ভুত গানের তালে তালে নাচছিল। এসব দেখে এনাম ভয় কাঁদতে থাকে। রিয়ান যেন তাকে দেখে চিনতেও পারছিল না। রিয়ান যেন লক্ষ্যই করছিল না। হঠাৎ করে রিয়ান কালো ধোঁয়ায় পরিণত হয় এবং তার সেই কালো ধোঁয়ার রূপ নেয় এনামের, যে কিনা পর মুহূর্তে এনামের ওপরেই ঝাঁপিয়ে পড়ে। এনাম এতে করে ভীষণ ভয় পেয়ে যায় এবং ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে। তাড়াহুড়া করতে গিয়ে সে সিঁড়ি থেকে পড়ে যায়। শব্দ শুনে দৌড়ে গিয়ে ইয়ামিন দেখতে পায় এনাম অজ্ঞান হয়ে গিয়েছে। সে অজ্ঞান এনামকে তুলে এনে সোফায় শুইয়ে দেয়। এই সব কিছুতেও দিলা বেশ বিরক্ত হচ্ছিল। সে ইয়ামিনকে জিজ্ঞাসা করে যে তারা কবে ফিরবে। ইয়ামিন বলে অসুস্থ এনামকে রেখে তারা কী করে ফিরবে, এতদিন যাবৎ এনামই তো তার বাবার দেখাশোনা করেছে। এবার দিলা বলে সে যেহেতু বলেছে ইয়ামিনের বাবা একজন শামান ছিল, এই মানে গত রাতে সে যা দেখেছে তা সত্যিই দেখেছে, এটা তার কল্পনা ছিল না। ইয়ামিন জিজ্ঞাসা করে সে গতকাল রাতে কী দেখেছে। তখনই হঠাৎ এনাম বাবা বাবা বলে ডাকতে থাকে এবং ইয়ামিন তার কাছে যায়। সে ইয়ামিনকে জড়িয়ে ধরে। ইয়ামিনকে এনাম কাঁদতে কাঁদতে বলে বাবা ফিরে এসেছে, ওই ঘরে বাবা আছে। এসব দেখে দিলা নিজের ঘরে চলে যায়। তার বারবার এনামের অযাচিতভাবে ইয়ামিনের কাছে কাছে যাওয়ার দৃশ্য মনে পড়তে থাকে। এসব তার একেবারেই ভালো লাগে না। তার মনে হয় কিছু একটা যেন এখানে ঠিক হচ্ছে না। সে তখন আবারও যায় রিয়ানের ঘরের সামনে। সেখানে সে কিছু শব্দ শুনতে পায়। ধীরে ধীরে সে ওই ঘরে প্রবেশ করে। কিছুক্ষণ সে রিয়ানের ছবি দেখে। এরপর যায় একটি কস্টিউমের সামনে। এটি ব্যবহার করে রিয়ান নিচে নিচে কালো জাদু করত। তার কাছে ঘরটিতে প্রবেশ করতে বেশ অদ্ভুত লাগে। দিলা এখানে এগিয়ে গিয়ে কস্টিউমটিতে স্পর্শ করে। তখনই পুরো জায়গাটা কেঁপে ওঠে। দিলা এতে করে ভীষণ ভয় পেয়ে যায় এবং সেখানে তখনই ইয়ামিন চলে আসে। ইয়ামিন দিলাকে জিজ্ঞাসা করে যে সে এই ঘরে কি করছে। দিলা এর কোনো জবাব দেওয়ার আগেই ঘরে বাতিটি নিভে যায়। ইয়ামিন বলে হয়তোবা বাতিটি নষ্ট হয়ে গিয়েছে। দিলা অভিমান করে বলে তার মনের অবস্থাও এই বাতিটির মতোই। ইয়ামিন হেসে বলে সে নিশ্চয়ই এনামকে নিয়ে এসব বলছে। এনামকে সে তার বোনের মতোই দেখে। তার কাছে সে কিছুটা ঋণী, কারণ এনাম তার বাবার সেই সময় দেখাশোনা করেছে যখন তার পাশে কেউ ছিল না। তাই সে নিজে মেয়েটির কিছুটা যত্ন নেওয়ার চেষ্টা করছে, এর বাইরে কিছুই না। দিলা বলতে থাকে
যে যাই হোক না কেন, ইয়ামিন যেন এনামকে নিয়ে বাড়াবাড়ি না করে, এটা ভালো দেখাচ্ছে না। তারা যখন কথা বলছিল তখনই তাদের পাশে আমরা একটি রক্তমাখা পা দেখতে পাই, যা তারা দেখতে পায় না। ইয়ামিন জানে যে সে গাড়ি ঠিক করার জন্য গ্যারেজ খুঁজতে বের হবে। দিলা তাকে দ্রুত বাড়িতে ফিরে আসতে বলে। এবার ইয়ামিন চলে যায় এনামের খোঁজে। এনামকে ইয়ামিন সোফায় শুইয়ে রেখে গিয়েছিল। দেখা যায় সে সেখান থেকে উঠে বাইরে হাঁটছে। ইয়ামিন বলে সে এনামকে বলে গিয়েছিল যে সে যেন জায়গা থেকে না সরে, অসুস্থ শরীর নিয়ে সে কেন বাইরে গেল। এই বলে ইয়ামিন এনামকে ডাকতে থাকে। এনামকে তখন আমরা ঘরের ভেতরেই দেখতে পাই, ফলে আমরা বুঝতে পারি আসলে এনাম ভেতরেই ছিল। অন্যদিকে অন্য কিছু একটা এনামের রূপ ধরে ইয়ামিনকে বাইরে নিয়ে গিয়েছে। দৃশ্য চলে যায় অতীতে। আমরা রিয়ানকে তন্ত্রমন্ত্র করতে দেখতে পাই। সে মৃত একটি কাককে বড় একটি পাত্রে রাখা এক ধরনের তরলে ডোবায় এবং তাকে ঘিরে তন্ত্র মন্ত্র পড়তে থাকে। কিছুক্ষণ এমনটি করার পর এক সময় আমরা দেখতে পাই তা স্পর্শে পাখি জীবন্ত হয়ে গিয়েছে। এতে করে রিয়ান খুবই খুশি হয়ে যায়, কেননা সে বুঝতে পেরেছিল যে সে এবার মৃতদেহে প্রাণ দিতেও সক্ষম হয়েছে। জিনিসটা মানুষের ওপর প্রয়োগ করার জন্য সে একটি কবর থেকে লাশ তুলে বাড়িতে নিয়ে আসে। এই সব কিছু দেখে তার ছোট ছেলে ইয়ামিন তাকে জিজ্ঞাসা করে যে সে যা করেছে তা ভুল নয় কি। রিয়ান তাকে চুপচাপ সবকিছু দেখতে বলে। সে ওই লাশটিকে একটি ঘন তরলে ডোবায় এবং তন্ত্রমন্ত্র পড়তে শুরু করে, এই আশায় যে লাশটি জীবিত হবে। আর এরপর আমরা তাকে অদ্ভুত কস্টিউম পরে নাচতে দেখতে পাই। দূর থেকে ভয়ে ভয়ে ইয়ামিন এই সব কিছু দেখছিল। দৃশ্য চলে আসে বর্তমানে। দিলা ইয়ামিনকে জিজ্ঞাসা করে যে সে গাড়ির কাজ পরিবর্তন করতে পেরেছে কিনা। ইয়ামিন বলে সে জানে না গ্যারেজ কোথায় আছে, এই জন্য তার কিছুটা সময় লাগবে এখানে। ইয়ামিন দেখতে পাই দিলা তাদের পারিবারিক অ্যালবামটি দেখছে। সে জানতে চায় এই অ্যালবামটি সে কোথায় পেল। ইয়ামিন বলে সে বাবার রুম থেকে নিয়েছে। ইয়ামিন বলে সে যেন তা সেখানে রেখে দেয়, আর এরপর থেকে যেন সে বাবার ঘরে না যায়। দিলা তাকে আর কিছুই বলে না। ইয়ামিন এবার আবারও নিচে যায়। সে শুনতে পায় এনাম কার সাথে যেন কথা বলছে, তাই সে এনামকে জিজ্ঞাসা করে সে কার সাথে কথা বলছে। এনাম বলে সে মার্ক লিজার সাথে কথা বলছে, যার কাছ থেকে সে সকালবেলা ওই পাতাটি এনেছিল। মার্ক লিজা তার সাথে দেখা করতে এসেছে। সে তাদের একজন প্রসূতধার্তী। তার বাবা তাকে ভালো করেই চেনে। এখন ইয়ামিন বলে যে সে গ্রামের ইমামের সাথে দেখা করবে, তবে এনাম তাকে আটকে বলে যে আগে তারা একসাথে বসে খাবার খেয়ে নিতে পারে। ইয়ামিন তখন উপরে নয়, বরং এনামের সাথে ছিল। কিন্তু তেলা ওপরে অন্য কোনো এক ইয়ামিনকে দেখতে পায়। সে দেখতে পায় ইয়ামিন তার বাবার ঘরে যাচ্ছে। তার পিছু পিছু দেলা ও তার শ্বশুরের ঘরে গিয়ে উপস্থিত হয়। সেখানে বিছানার পাশে কারো ভয়ঙ্কর পা দেখা যায়, যেটা পরক্ষণেই ঢুকে যায় বিছানার নিচে। সে বিছানার নিচে উঁকি দিতেই কিছু একটা তার মাথার উপর হাত রাখে এবং তাকে ওপরে ছুঁড়ে মারে। দিলা অনেক ওপরে ওঠে আছড়ে মাটিতে পড়ে। তখন সে একটি খালি চেয়ার তার দিকে এগিয়ে আসতে দেখতে পায়। আদিলা প্রচণ্ড ভয় পেয়ে যায়। চেয়ারের ওপরে থাকা একটা কাপড় একটা মানুষের আকৃতি নেয়, যেটা কিনা পরক্ষণেই আদিলার ভেতরে প্রবেশ করে। তার কিছু একটা হয়ে যায়। সে আপনা আপনি শূন্যে ভাসতে আরম্ভ করে। তার চোখ মুখ অন্যরকম হয়ে যায়। শব্দ শুনেই এনাম এবং ইয়ামিন সেখানে চলে আসে এবং দিলাকে শূন্যে ভাসতে দেখে তারাও হতবাক হয়ে যায়। ইয়ামিন সেখানে গিয়ে কোনো রকমে দিলাকে সামলে নেয়। এরপর আমরা দিলাকে বিছানায় শুয়ে থাকতে দেখতে পাই। তার মাথায় জলপট্টি দেওয়া, তার কোনো হুঁশ নেই। প্রচণ্ড জ্বরে তার গা ফেটে যাচ্ছে। এনাম ইয়ামিনকে বলে দিলার সেবা করতে, সে মাখলিসাকে নিয়ে আসবে। ইয়ামিন তাই করতে বলে। সেই সাথে সে এনামকে ধন্যবাদ জানায়, কেননা সে একাই তার বাবার শেষকৃত্যের অনুষ্ঠান ঠিকঠাক মতো সম্পন্ন করেছে। সে চিন্তা করেছিল সবকিছু ঠিক না হলে মানুষ কি ভাববে। তখন এনাম বলে মানুষ কি ভাবে তা নিয়ে চিন্তা না করে বরং নিজেদের মতো করে কাজ করা উচিত। নিজেদেরই সবকিছুর জন্য ভুক্তভোগী হতে হয়। এই জন্য ইয়ামিন হেসে বলে যে সে তার বাবার মতো কথা বলছে। এনাম তখন তাকে আশ্বস্ত করে বলে যে আগামীকালই সে তার বাবার ঘরে তালা দেওয়ার ব্যবস্থা করবে। এ কথা বলে সে ইয়ামিনকে একটা মুচকি হাসি উপহার দিয়ে চলে যায় এবং বলে যায় যে সে গোসল করতে যাচ্ছে। ইয়ামিন এরপর তার বাবার ঘরে চলে যায়। সেখানে তার মনে হয় যেন সে অতীতে ফিরে গিয়েছে। ঘরটি 10 বছর আগে যেমনটি ছিল তেমন হয়ে যায়।
সেখানে সে তার বাবাকে দেখতে পায়, যে কিনা বিছানার উপর বসেছিল। তার বাবা 10 বছর আগের মতো করেই কথা বলছিল। সে বলে সব কিছু ঠিক করে ফেলেছে, ইয়ামিন যেন এখান থেকে অনেক দূরে চলে যায় আর কখনো ফিরে না আসে। রিয়ান চায় না তার অভিশাপ তার ছেলের ওপর পড়ুক। তার ভেতরে যা রয়েছে তা তার ছেলের কোনো ক্ষতি করুক। সে চায় ইয়ামিন যেন 7 নদী পার হয়ে দূরে কোথাও চলে যায়, যেন এই অভিশাপ তার কাছে গিয়ে পৌঁছাতে না পারে। তার যাই হোক না কেন, সে যেন ফিরে না আসে। সে যেন সব সময় মনে রাখে তার বাবা তাকে ভীষণ ভালোবাসে। এই সব কিছু মনে করে ইয়ামিন বেশ ভেঙে পড়ে এবং কাঁদতে আরম্ভ করে। কাঁদতে কাঁদতে সে তার বাবার উদ্দেশ্যে বলে যে তার বাবা যেন তার স্ত্রীর কোনো রকম ক্ষতি না করে, তার স্ত্রীকে বিরক্ত না করে। কাউকে যদি নিতেই হয় তাহলে সে যেন তাকেই নিয়ে যায়, তার সামনে আসে। এইসব বলে সে সেখানে বসে কাঁদতে থাকে। এক সময় সে বলে তার বাবা যেন তাকে ক্ষমা করে দেয়। সে যখন এইসবে ব্যস্ত ছিল তখন অন্যদিকে আমরা দেখতে পাই এনামের ওয়াশরুমে তারই রূপ ধরে ওই শক্তি ভেতরে প্রবেশ করছে, যে ব্যাপারে এনামেরও কোনো ধারণা ছিল না। সে তো বরং ইয়ামিনের সাথে ভালো সময় কেটেছে ভেবেই খুশি হয়ে যায় এবং খুশি খুশি ওই রাতে ঘুমাতে চলে আসে। কিছুক্ষণ পরে সে অনুভব করে তার গায়ের চাদরটি আস্তে আস্তে করে সরে যাচ্ছে। মনে হচ্ছিল তার পাশে যেন কেউ একটা চাদর মুড়ি দিয়ে উঠে বসেছে। সে ভয় পেয়ে যায় এবং টান দিয়ে চাদরটি সরিয়ে নেয়, আর এরপর ওই চাদর নিয়ে মুখে দিয়ে ভয় কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সাহস করে আস্তে আস্তে করে সে চাদরটি নিজের মুখ থেকে সরায়। কাপড় সরাতেই ওপরে এক ভয়ঙ্কর আকৃতিকে দেখা যায়, যার মুখ থেকে অসংখ্য পোকা এসে এই নামের মুখে পড়ে। সে চিৎকার করে উঠে বসে, তার মুখ থেকে পোকা সরাতে থাকে। এটা দেখা মাত্রই তার ঘুম ভেঙে যায়। অর্ধাংশে এতক্ষণ যাবৎ স্বপ্ন দেখছিল। সে এবার কিছুটা স্থির হয় এবং একসময় ঘুমিয়ে পড়ে। এনাম পাশে বালিশটি সরাতেই আমরা দেখতে পাই সেখানে ওই পোকাগুলো রয়েছে, যেগুলোকে এনাম লক্ষ্য করে না। পরদিন সকালে দিলার ঘুম ভাঙলে ইয়ামিন তাকে জিজ্ঞাসা করে সে এখন কেমন বোধ করছে। উত্তরে দিলা বলে সে খুব দ্বিধায় আছে, তার সাথে কি হচ্ছে তা সে বুঝতে পারছে না। এই সব কিছু আসলেই হয়েছে নাকি সে সব কিছু কল্পনা করেছে, তাই সে বুঝতে পারছে না। তারা যখন কথা বলে ব্যস্ত ছিল তখন অন্যদিকে আমরা এনামকে দেখতে পাই, যে কিনা রান্নাঘরে তাদের জন্য চা বানাচ্ছিল। সে তাদের চায়ের ভেতরে বিশেষ পাতার রস মেশায়, যা তাকে মাখলিজা দিয়েছিল। সে এই পাতার রস মেশাচ্ছিল এবং মনে করছিল গত রাতের কথা, যখন সে ইয়ামিনের সাথে বেশ ভালো সময় কাটিয়েছে। এখন ইয়ামিন সেখানে এলে এনাম ইয়ামিনকে বলে সে এত দেরিতে উঠল কেন, সে ক্লান্ত কিনা। ইয়ামিন বলে সে ঠিক আছে। তার এই স্বাভাবিক ব্যবহারে এনাম বেশ অবাক হয়। তাই তো সে জিজ্ঞাসা করে যে গত রাতে ওই ঘটনার পর সে এতটা স্বাভাবিক কিভাবে আছে। সে একটু রেগে বলে যে গত রাতে যা কিছু হয়েছে তা যেন আর কখনোই না হয়। দিলা জানতে পারলে সে এইসব সহ্য করতে পারবে না। এনামের এইসব কথা শুনে ইয়ামিন হতভম্ব হয়ে যায়। সে কি বলছে তা কিছুই বুঝে উঠতে পারছিল না, যার দিকে এনামের আরো বেশি রাগ হয়। তাই সে রাগের মাথায় বলে যে তার বাবা যেমন ছিল সে নিজেও ঠিক তেমন, দুজনেই নিকৃষ্ট। এভাবে বলে সে রেগে মেগে বের হতে থাকে এবং বলতে থাকে যে সে মাঘ লিজার কাছে যাবে এবং তাকে নিয়ে গ্রামবাসীদেরকে জানিয়ে দেবে যে সে তার সাথে কি করেছে। ইয়ামিন তখনও তার কথা বুঝতে পারে না। এদিকে দিলা আড়াল থেকে তাদের সব কথা শুনতে পায় এবং বুঝতে পারে এনাম কি বলতে চাইছে। এনাম তখন রেগে মেগে ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। ইয়ামিন তার পিছু করে এবং তার সাথে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেন অন্তত পক্ষে বলে যে ইয়ামিন তার সাথে কি করেছে। এখন এদিকে ইয়ামিন এবং এনামের পিছু পিছু দিলাও বাড়ি থেকে বের হয়ে যায়। তখনই তার বাড়িতে চলে আসে একজন লোক, যে কিনা রিয়ানের গাড়ি নিয়ে এসেছিল। সে জানায় 2 দিন আগে রিয়ান নাকি তার গাড়িটি ঠিক করতে পাঠিয়েছিল এবং তাকে মধু আনতে বলেছিল। এই কথা শুনে দিলে একটু অবাক হয়। এটা কিভাবে সম্ভব? তার শ্বশুর তো মারা গিয়েছে, আর 2 দিন আগেই সে মারা গিয়েছে। এর আগে তো সে অসুস্থ ছিল, সে নিশ্চয়ই অন্য কারোর কথা বলছে। তখন লোকটি তার ভুল ভাঙিয়ে বলে এই গ্রামের রিয়ান নামের একজনই আছে। অন্যদিকে ইয়ামিন তখনও পর্যন্ত এনামকে খুঁজে যাচ্ছিল, কিন্তু তারই এক ভয়ঙ্কর রূপ গলায় চেপে ধরেছিল এনামের, যে কিনা মুহূর্তের মধ্যেই রিয়ানের রূপ নেয়। আমরা বুঝতে পারি এখানে যে জিন আছে সে ভীষণ ভয়ানক, যে কোনো সময় যে কোনো মানুষের রূপ নিতে পারে।
যে ব্যাপারে কোনো কিছু না জানা ইয়ামিন জঙ্গলে এনামকে খুঁজছিল। তখনই তার দেখা হয় ইমাম সাহেব এবং কিছু গ্রামবাসীদের সাথে। ইয়ামিন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে তার বাবা যে মেয়েটিকে দত্তক নিয়েছিল সেই মেয়েটি অর্থাৎ এনামকে তারা দেখেছে কিনা। সে জঙ্গলের দিকে গিয়েছে মা খালিজার বাড়িতে। ইমাম সাহেব অবাক হয়ে জানায় যে জঙ্গলের দিকে কেউ থাকে না, আর এই গ্রামে মা খালিজা নামের কেউই নেই। পাশের গ্রামে এই নামে একজন সামান আছে। রিয়ানের আগে এই গ্রামের সবাই তার কাছে চিকিৎসার জন্য যেত। অন্যদিকে আমরা দিলাকে দেখতে পাই, যার সাথে থাকা ওই লোকটি তার কাছে তার পরিচয় জানতে চাই, কেননা সে তাকে আগে কখনোই গ্রামে দেখেনি। তারা কথা বলছিল, এমন সময় তাদের পেছনে আমরা রিয়ানকে ভাসতে দেখি, যে কিনা মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া এবং অসংখ্য কাকে পরিণত হয়ে সেখান থেকে ওড়াল দেয়। এই সব কিছু দেখে লোকটি এত বেশি ভয় পেয়ে যায় যে সে দিলাকেও তার সাথে পালাতে বলে। দিলাও কোনো কিছু না ভেবে তার গাড়িতে উঠে বসে। দিলা তাকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় যাচ্ছে। লোকটি জানায় এই বাড়ি তার জন্য নিরাপদ নয়, তার চাচা এই গ্রামের ইমাম, সে তার কাছে তাকে নিয়ে যাচ্ছে। এভাবে কথা বলতে বলতে তাদের গাড়ির সামনে একটা ট্রাক চলে আসে, যার ফলে তাদের একটা গাছের সাথে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দিলার সাথে থাকা লোকটি সেখানেই জ্ঞান হারায়, যা দেখে দিলা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে ছুটে যায়। অন্যদিকে এনামও ওই নকল ইয়ামিনের হাত থেকে নিজের জীবন বাঁচিয়ে কোনো মতে ছুটে পালাতে থাকে। সে বিড়বিড় করে বলছিল এনামকে ক্ষমা করে দিতে। ইয়ামিনের কাছে সব শুনে ইমাম বলে যে তার বাড়িতে নিশ্চয়ই জিনের আখড়া আছে, যা শুনে ইয়ামিনের এবার চিন্তা হতে থাকে দিলাকে নিয়ে। তাই তো সে তখনই বাড়ির দিকে ছুটে যায়। এদিকে এনামও ততক্ষণে বাড়িতে পৌঁছে গিয়েছিল। সেখানে সে তার দাদির আত্মাকে দেখতে পায়, যে কিনা ওপরে তলা দিয়ে হাঁটছিল। তাই সে তার দাদির পেছনে পেছনে ওপরে উঠে যায়। তবে দিলা বাড়িতে ঢুকেই এনামের ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। দরজা খুলতেই সে দেখতে পায় এনাম এবং ইয়ামিন একসাথেই আছে, যা দেখে সে প্রচণ্ড রেগে যায় এবং তখনই সেই ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা আসল এনামকে দেখতে পাই, যার গলা চেপে উঁচু করে রেখেছিল রিয়ানের আত্মা। এনাম এখানে ছটপট করছিল এবং ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনো মতেই পারছিল না। এদিকে ইয়ামিন যতক্ষণে বাড়িতে ঢোকে ততক্ষণে এইসব হুলস্থুল শুরু হয়ে গিয়েছিল। দিলা অলরেডি তাদেরকে ভুল বুঝে বসেছিল। তাই ভাঙচুরের শব্দ শুনে ইয়ামিন সেদিকে ছুটে যায় এবং দেখতে পাই দিলা সবকিছু ভেঙে ফেলছে। দিলা তার ওপর ভীষণ ক্ষেপেছিল। তাই তো সে ইয়ামিনকে সামনে দেখা মাত্রই তাকে জিজ্ঞাসা করতে থাকে যে সে তার সাথে এমনটি কিভাবে করলো। সে ধোঁকাবাজ, সে প্রতারক, সে এনামের সাথে কি করেছে। দিলা সব জানে। ইয়ামিন বলে এখন এসব নিয়ে কথা বলার সময় নেই, এখানে খুবই বিপদ, তাদের উচিত এখন এখান থেকে বেরিয়ে যাওয়া। এনামকেও তাদের সাথে নিয়ে যেতে হবে। ইয়ামিনের কথা শোনা মাত্রই দিলা আরো বেশি ক্ষেপে যায় এবং অনেক আজেবাজে কথা বলতে শুরু করে। রাগ সামলাতে না পেরে ইয়ামিন এখানে তাকে চড় মেরে বসে, আর এরপর সে নিজেকে সামলে নেয় এবং দিলাকে বারবার সরি বলতে থাকে। দিলা এবার আরো বেশি ক্ষেপে যায়। সে বলতে থাকে ওই মেয়ের জন্য শেষ পর্যন্ত ইয়ামিন তার গায়ে হাত তুলেছে। এই বলে সে ইয়ামিনকে ধাক্কা দিতে থাকে। ধাক্কা দিতে দিতে সে একসময় ট্যারেসের এক কর্নারে ইয়ামিনকে নিয়ে যায় এবং সেখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। নিচে পড়া মাত্রই ইয়ামিনের আর শক্তি থাকে না নড়াচড়া করার। ওই সময় তার বাবার বলা ওই কথাটি মনে পড়ে যায় যে ওই রাত পর্যন্ত অপেক্ষা করো, যে রাত রং পরিবর্তন করবে। সে আকাশের দিকে দেখতে পায় আকাশের রং পরিবর্তন হচ্ছে, আর এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে প্রচণ্ড রাগে অন্ধদিলা চলে যায় তার শ্বশুরের ঘরে, যেখানে এনামকে অলরেডি ওই জিন মেরে আহত করে রেখেছিল। সে সেখানে গিয়ে এনামের ওপর আরো বেশি নির্যাতন করতে থাকে। সে মারতে মারতে এনামকে বলতে থাকে সে খুবই খারাপ একজন মেয়ে, সে তার স্বামীর সাথে কি করেছে। দিলা সবকিছু জানে। এনামের অবস্থা অলরেডি অনেক খারাপ ছিল। সে অনেক চেষ্টা করে রিয়ানের হাত থেকে নিজেকে বাঁচিয়েছিল, তবে দিলা এখানে এসেছিল তাকে পুরোপুরি মেরে ফেলতে। সে বলতে থাকে যে তার মতো মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই কথা বলে সে এনামের মাথায় আঘাত করে, যার ফলে এনাম জ্ঞান হারায়। দিলা তখন তাকে টেনে বাইরে নিয়ে আসে, যেখানে ইয়ামিন ছিল। ইয়ামিন তার আবছা চোখে এনামকে দেখতে পায়, তবে সে কিছুই করতে পারে না। আহত এনামকে একটা মালবাহন গাড়ি ঠেলা গাড়িতে তুলে সে তাকে নিয়ে চলে যায় রিয়ানের তন্ত্রমন্ত্র পড়ার সেই ঘরে। সেখানে গিয়ে সে এনামকে মাটিতে ফেলে দেয়, আর এরপর সে এনামের শরীরের ওপর ছড়াতে থাকে কেরোসিন। সে মূলত এনামকে মেরে ফেলতেই যাচ্ছিল, তবে এনামের কোনো অবস্থা ছিল না এই ব্যাপারে প্রতিবাদ করার।
এদিকে ইয়ামিন অনেক চেষ্টার পর উঠে দাঁড়ায় এবং ছুটে চলে যায় তার বাবার ওই ঘরে। সেখানে গিয়ে সে দিলাকে জিজ্ঞাসা করে যে সে কি করছে। দিলা চিৎকার করে বলে সে এখন এনামকে নিয়েই ভাবছে। দিলার রাগের কারণ এতটাই পাগল হয়ে গিয়েছিল যে সে পুরো ঘরে আগুন জ্বালিয়ে দেয়। ইয়ামিন চেষ্টা করে আগুন নেভানোর, তবে সে সেটা পারে না। তখন ইয়ামিনের বাবার ওই বড় পাথরটি ধীরে ধীরে খুলতে আরম্ভ করে এবং সেখান থেকে বেরিয়ে আসে একজন মেয়ে। ভয় পেয়ে দিলা মেয়েটির ওপর আঘাত করতে যায় একটি ছুরির সাহায্যে, তবে সেটা গিয়ে লাগে সরাসরি ইয়ামিনের পেটে। অর্থাৎ এটাও একটা ধোঁকা ছিল, যে চোখের ধোঁকায় শুধুমাত্র ইয়ামিনই নয় বরং আহত হয়ে পড়ে দিলা নিজেও। তার পেটেও ওই ছুরির একটা অংশ ঢুকে যায়, যার ফলে সে কাঁদতে থাকে এবং আস্তে আস্তে করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। দৃশ্য চলে যায় অতীতে এবং আমরা জানতে পারি এনামের কাহিনী। মূলত অনেক আগে যখন এনাম ছোট ছিল তখন সে তার দাদির সাথে বাস করত। তার দাদির নামই ছিল মাখলিসা। ওই সময় রিয়ান তার স্ত্রীকে হারানোর পর স্বর্ণপূর্ণ হয় এনামের দাদির। সেও তন্ত্রমন্ত্র করত। তার দাদি রিয়ানকে বলে সে যা চায় সে তার সম্ভব নয়। সে চাইলেও তার মৃত স্ত্রীর দেহে প্রাণ ফিরিয়ে আনতে পারবে না। পুরনো পবিত্র গ্রন্থে এই নিয়ম লেখা আছে। তবে ঠিকঠাক মতো নিয়ম পালন না করতে পারলে ভালোর চেয়ে বেশি খারাপ হবে। সবার দ্বারা এই কাজ সম্ভব না। রিয়ানের বাবা বারবার তাকে সাহায্য করার জন্য রিকোয়েস্ট করতে থাকে। সে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে চায়। এনামের দাদি বলে তা সম্ভব না। এনামের দাদি তাকে সরাসরি বলে দেয় যে সে এই কাজে সাহায্য করতে পারবে না। এভাবে কেটে যায় একটা বছর। তখনও পর্যন্ত রিয়ান হাল ছাড়েনি। সে দাদিকে রাজি করাতে থাকে। ওই সময় এনাম নিয়ে আসে রিয়ানের জন্য চা। প্রথমবারের মতো এনামকে দেখে রিয়ানের ভালো লাগে। তার এই খারাপ দৃষ্টি এনামের দাদি এবং এনাম দুজনেই বুঝতে পারে। এর প্রায় এক বছর পর ফাইনালি লিজা রাজি হয় রিয়ানকে সাহায্য করতে। সে তাকে এই কালো জাদুর বিদ্যা শেখায়। লিজা জানায় তার এই বিদ্যা অনেকটুকুই সম্পন্ন হয়েছে। ওই বইতে সব গুপ্ত বিদ্যা আছে যেটা সে তার পূর্বপুরুষ থেকে পেয়েছে। এটা মিরান হাসের বই। এই বইটি সে রিয়ানকে দিতে চাইছিল। সেই সাথে বলে সে যেন খুব সাবধানে এটা সামলায়। তবে তখনই তার মনে হয় রিয়ান যেন এই বইটি নেওয়ার জন্য প্রস্তুত নয়, কেননা এতে অনেক শয়তানি বিদ্যাও আছে। তাই সে এখানে রিয়ানকে এই বইটি দিতে চাইছিল না। যা শুনে এবার রিয়ানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে বলে ওঠে সে যখন এই বইটি নিয়েই নিতে পারে তখন আর এই বৃদ্ধাকে আর কি দরকার। এই কথা বলে সে লিজাকে মেরে ফেলে। এই সব কিছু বুঝতে পারে পাশে ঘরে থাকা ছোট্ট এনাম। সে দৌড়ে চলে যায় তার দাদির কাছে। তার দাদি তখনও মারা যায়নি। তার দাদি বলে সে সবসময় তার পাশে থাকবে। তবে সে মারা যাওয়ার আগে তাকে একটি দায়িত্ব দিয়ে যায়, সে যেন পবিত্র গ্রহণ রিয়ানের কাছ থেকে ফিরিয়ে আনে। কেননা সে নিশ্চিত এই পবিত্র গ্রহণের অপব্যবহার করবে রিয়ান। সে অনেক বড় কোনো বিপদ ঘটাবে। তাই তাদের পরিবারের সম্পদ যেন এনাম তাদের কাছেই ফিরিয়ে আনে। তার দাদি মারা যেতে যেতে এনাম তার দাদিকে ওয়াদা করে, আর এরপর সে রিয়ানের সাথে থাকতে চলে যায়। তার দাদির কথা মতো সে চায়ের সাথে অল্প অল্প করে কিছু বিষাক্ত পাতার রস মিশিয়ে দিতে থাকে। রিয়ান তা বুঝতেও পারে না। একটু একটু করে সে অসুস্থ হতে থাকে। এই পাতা সে ইয়ামের চায়েও মিশিয়েছিল। এনাম রিয়ানকে বাবা বলে ডাকলেও রিয়ান প্রায় তার সাথে বাজে ব্যবহার করত। শুধুমাত্র তাদের ওয়াদা রক্ষার ক্ষেত্রে সে এত কষ্ট হলেও সেখানে দিনের পর দিন এই সব কিছু সহ্য করে গিয়েছে। দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা দিলাকে দেখতে পাই, যে কিনা কোনো মতে টেনে হিঁচড়ে ওই আগুন জ্বলতে থাকা ঘরটি থেকে নিজেকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে। নিজেকে কোনো মতে বের করার পর সে সেখানেই জ্ঞান হারায়। তবে ভেতরে থেকে যায় এনাম এবং ইয়ামিন। এখন এই ঘটনার কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই যে এখানে দিলার কাছে পুলিশ আসে। পুলিশ জানে তারা কোনো মৃতদেহ আগুন লাগা ওই বাড়িতে খুঁজে পায়নি। দিলা বলে তা কি করে হয়, তার স্বামীর মৃতদেহ কোথায় যাবে। তার স্বামীকে চেনানোর জন্য সে ওই পুলিশদেরকে ভেতরে থাকা ওই ছবিগুলো দেখাতে যায়, যেখানে শুধুমাত্র দিলার ছবিই ছিল। তার পাশে থাকা ইয়ামিন যেন কোনো দিনও ছিলই না। পুলিশ তাকে বলে যে তারা খবর নিয়ে জেনেছে দিলা কখনো বিয়েই হয়নি। ইয়ামিন নামের কাউকেই তারা খুঁজেও পায়নি। সবকিছু শুনে দিলা হতভম্ব হয়ে যায়। পুলিশও আর কোনো প্রমাণাদি না পেয়ে কেসটি ক্লোজ করে দেয়। দৃশ্য পরিবর্তন হয় ওই দিন রাতে। তখন দিলা বাড়িতে সম্পূর্ণরূপে একা ছিল। হঠাৎ করেই বাড়ির দরজায় নক হয়। তবে দরজা খুলতেই দেখা যায় সেখানে কেউই নেই, বরং পড়ে আছে একটা পার্সেল। এই পার্সেলটি এসেছিল ইয়ামিনের নামে, যা দেখে দিলা বেশ অবাক হয়। সেই পার্সেলটি ভেতরে নিয়ে আসে। পার্সেলের ভেতরে ছিল কাপড়ে মোড়ানো একটি বই।
এইটা ছিল পুরনো সেই শয়তানি বই। এই বইটির ভেতরে একটি চিরকুট ছিল, যেখানে লেখা ছিল যে এই বইটি শুধুমাত্র মেরান হাসির বংশধরের কাছেই থাকবে। এই মানে দিলা বুঝতে পারে না। তখনই তার বাড়ির বাইরে একজন লোককে দেখা যায়, যাকে আমরা এর আগে কখনো দেখিনি। সে শয়তানের উদ্দেশ্যে বলে এই বই তার নতুন শিকার পেয়ে গিয়েছে, এখন এটি আরো অন্ধকারতম হয়ে উঠবে। এই কথা বলে লোকটি সেখান থেকে চলে যায়। বই হাতে বসে থাকে দিলা। সেখানে আমরা তার পেছনে সাদা কাপড় পরা ওই জিনিসকে দেখতে পাই। আর এরই মধ্যে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।